সকল প্রিয় এডুইন্সের ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয় দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, কোষ চক্রের G0 দশা কাকে বলে এবং এর গুরুত্ব লেখো। আমরা সবাই জানি যে G0 দশা কাকে বলছে। কোষ চক্রের যে ইন্টারফেস দশা, সেই ইন্টারফেস দশার মধ্যে G1 দশার ভেতরে G0 দশা অবস্থান করছে। যদি আমি এখানে ছবিটা আঁকি, দেখো, কোষ চক্রের তো দুটো ফেজ, কোষ চক্রের দুটো ফেজ থাকে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজের মধ্যে কি কি থাকে? G1 দশা বা প্রথম বৃদ্ধি দশা, প্রথম বৃদ্ধি দশা। তারপরে কি আসে? এস দশা বা সংশ্লেষ দশা। থার্ডে কে আসছে? G2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা, দ্বিতীয় বৃদ্ধি দশা। এই যে এইটুকু হলো, এইটুকু কি? এই যে এইটুকু পোর্শন, এটা হচ্ছে ইন্টারফেস। ওকে, এটা হচ্ছে ইন্টারফেস, এটাকে বলছে ইন্টারফেস। এন্ড লাস্টে এই যে এইটুকু অংশ, এটাকে আমরা বলছি মাইটোটিক ফেজ, কারণ এখানে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এই দুটো কিন্তু হচ্ছে। ক্যারিওকাইনেসিসের মধ্যে কি কি পড়ছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। আর লাস্টে কি থাকছে? লাস্টে হচ্ছে সাইটোকাইনেসিস। এটা হচ্ছে প্রোফেজ, এটা মেটাফেজ, এটা অ্যানাফেজ আর এটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ আর লাস্টে কি হচ্ছে? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। ওকে, তাহলে এই যেটুকু, এই যে অংশটুকু হলো, এই যে অংশটুকু, এটাকে আমরা কি বলছি? মাইটোটিক দশা। কি বলছি? মাইটোটিক দশা, মাইটোটিক দশা। এইটুকু হচ্ছে ইন্টারফেস দশা, মানে এইটুকু অংশে কোষ বিভাজনের জন্য যত রকম বিপাকীয় কার্য বলো বা যে উৎসেচক বা প্রোটিন বা ডিএনএ সমস্ত কিছু যা যা লাগে, মানে কোষ বিভাজনের যে সমস্ত উপাদানগুলো সব কিন্তু এই দশাতে সম্পন্ন হচ্ছে, ইন্টারফেস দশাতে সম্পন্ন হচ্ছে। লাস্ট বাকি মাইটোটিক দশাতে কি হচ্ছে? ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াস বিভাজন। নিউক্লিয়াস বিভাজনের কতগুলো পর্যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। আর লাস্টে কি আসছে? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কি হচ্ছে? যে সাইটোপ্লাজমটা রয়েছে কোষের ভেতরে, সেটা ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে মাতৃ সাইটোপ্লাজম থেকে অপত্য সাইটোপ্লাজম তৈরি হচ্ছে। এইবার কোয়েশ্চেন আমাদের বলেছে G0 দশা কি? এই G0 দশা অ্যাকচুয়ালি G1 দশার মধ্যেই অবস্থান করে। এই G0 দশা অ্যাকচুয়ালি G1 দশার ভেতরেই অবস্থান করে, একটা দশা। এই দশাতে এসে কোষ বিভাজন বন্ধ হয়ে যায়, মানে এই G0 দশায় যে সমস্ত কোষগুলো অবস্থান করে সেগুলো কিন্তু আর বিভাজিত হতে পারে না। যদি উদাহরণ আমরা দিই, তাহলে দেখো, আমাদের দেহের যে স্নায়ু কোষ আছে, আমাদের দেহের যে লোহিত রক্ত কণিকার কোষ বা আরবিসি গুলো রয়েছে সেগুলো, আবার উদ্ভিদ দেহে যে ট্রাকি, ট্রাকিয়া,
সিগন্যাল, এই কোষগুলো এই G0 দশায় অবস্থান করে থাকে। এই দশায় এসে কিন্তু কোষ চক্রটি বন্ধ হয়ে যায়, বা এই দশায় যে কোষগুলো অবস্থান করছে, যেরকম আমি এক্সাম্পল দিলাম, আমাদের দেহে স্নায়ু কোষ, উদ্ভিদ দেহে সিগন্যাল, এরা যদি G0 দশা অবস্থান করে, এদের কিন্তু বৃদ্ধি মানে এদের সেল ডিভিশনটা বন্ধ হয়ে যায়। তাহলে এইবার আমরা শিখলাম G0 দশা কাকে বলছে, এবারে গুরুত্বটা কি। দেখো, এই G0 দশায় যে সমস্ত কোষগুলো অবস্থান করে তারা সঞ্চয় কোষের ভূমিকা পালন করে। মানে আমাদের দেহে যত কিছু শ্বেতসার বলো বা যে সমস্ত গ্লুকোজ বলো, এই যে সঞ্চয় কোষ, যেমন আমাদের দেহের পেশি কোষ, এটাও G0 দশায় অবস্থান করে থাকে। এই G0 দশায় অবস্থানকারী কোষগুলো সঞ্চয় কোষ হিসাবে কাজ করে। মানে এদের দেহে খাদ্য সঞ্চয় হয়ে থাকে, সঞ্চিত হয়ে থাকে ভবিষ্যতের জন্য। যেমন আমাদের পেশি কোষগুলোতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। কি? গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। আর উদ্ভিদ দেহে যে সঞ্চয় কোষগুলো সিগন্যাল, ট্রাকিয়া, এগুলোতে শ্বেতসার বা কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। ভবিষ্যতে যদি কখনো খাবারের ডেফিসিয়েন্সি হয় বা খাবারের যদি চাহিদা যদি লাগে আমাদের শরীরে, তখন কিন্তু এই কোষগুলোর থেকে এই খাবারগুলো ভেঙে আবার আমাদের ব্লাডে আসছে। তাহলে সঞ্চয় কোষগুলো যেমন আমাদের দেহের পেশি কোষ এবং আমাদের দেহের স্নায়ু কোষ, তারপরে যে লোহিত রক্ত কণিকার কোষ, আর উদ্ভিদ দেহের ট্রাকিয়া এবং সিগন্যাল, এই কোষগুলো কিন্তু এই G0 দশায় অবস্থান করে থাকে। তাহলে G0 দশার গুরুত্ব আমরা বুঝলাম। চলো এবার সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। বলছে কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে। দেখো, কোষ চক্রের চেক পয়েন্ট কাকে বলে? কোষ চক্র, এই যে আমি ছবিটা এঁকেছি, এই যে ফার্স্টে এই যে এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে ইন্টারফেস, আর এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে মাইটোটিক ফেজ। এইবার এই ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, এই দুটোকে নিয়ে কি হচ্ছে? এই দুটোকে নিয়ে চেক পয়েন্ট তৈরি হচ্ছে। চেক পয়েন্ট বলতে ফার্স্টে এই যে G1 দশা আর S দশার মাঝে একটা চেক পয়েন্ট, আবার S দশা G2 দশার মাঝে একটা চেক পয়েন্ট, G2 দশা আর ক্যারিওকাইনেসিসের মাঝে একটা চেক পয়েন্ট। আবার দেখো, ক্যারিওকাইনেসিসের যে ভাগগুলো রয়েছে, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর মাঝে একটা করে চেক পয়েন্ট রয়েছে। আবার দেখো, এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের মাঝেও একটা চেক পয়েন্ট রয়েছে। তাহলে চেক পয়েন্ট গুলোর যদি কাজ কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে কি ঘটবে? অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন ঘটতে থাকবে। মানে যে সেল ডিভিশনটা হবে, সেটার ওপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। আর যখনই সেল ডিভিশন বা কোষ বিভাজনের ওপর আমাদের কোনো হাত না থাকে বা কন্ট্রোল না থাকে, তখন কি হচ্ছে? অনিয়ন্ত্রিত এই যে কোষগুলো, এই যে প্রচুর সেল তৈরি হচ্ছে, এই যে প্রচুর সেল এরকম তৈরি হচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে তৈরি হচ্ছে। এবার অনিয়ন্ত্রিত ভাবে তৈরি হওয়ার অর্থ কি? মানে কোষগুলোর যেরকম ভাবে কাজ করার কথা সেরকম ভাবে কাজ করে না। কোষগুলো একেবারে ডিসপিউটেড বা ত্রুটিপূর্ণ ভাবে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে কোষ বিভাজনের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে এই যে অনিয়ন্ত্রিত কোষগুলো বিভাজিত হতে থাকে, এই কোষগুলো কি করছে? হয় যে স্থান থেকে কোষ বিভাজন স্টার্ট হয়েছে সেই স্থানেই অবস্থান করে, অথবা আমাদের ব্লাডের থ্রু আমাদের সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ছে। যখন সেই কোষগুলো যেখানে উৎপন্ন হয়েছে সেই স্থানেই অবস্থান করছে, তখন সেটাকে আমরা কি বলি? বিনাইন টিউমার। আর যখন সেটা ব্লাডের থ্রু বা রক্ত দ্বারা বাহিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, তখন আমরা সেটাকে বলি ম্যালিগন্যান্ট টিউমার। আর এই ম্যালিগন্যান্ট টিউমার থেকেই কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের সৃষ্টি হয়। তাহলে কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে
কি কি অসুবিধা দেখা দিতে পারে তোমরা বুঝলে। এরপর আসছি মেটাস্টেসিস কাকে বলে। মেটাস্টেসিস, হোয়াট ইজ মেটাস্টেসিস? মেটাস্টেসিস কাকে বলে বলো তো? এই যে তোমাদেরকে বললাম বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার কাকে বলছিল? দেখো এখানে আমি যদি বোঝাই, টিউমার, টিউমার কি অ্যাকচুয়ালি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষপুঞ্জ, তাই তো? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষপুঞ্জই হচ্ছে টিউমার। এইবার এই টিউমার কত ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বিনাইন টিউমার, বিনাইন টিউমার, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। এই বিনাইন টিউমার কাকে বলছে? যেখান থেকে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন স্টার্ট হয়েছে, মানে ধরো হাতের এখান থেকে, ধরো হাতের রিস্ট থেকে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন স্টার্ট হয়েছে। এইবার যদি ওই যেখান থেকে কোষ বিভাজন স্টার্ট হয়েছে সেই স্থানেই এই অনিয়ন্ত্রিত কোষগুলো বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষপুঞ্জগুলো অবস্থান করে, মানে এখান থেকে শুরু হয়েছে মানে এখানেই থাকবে, তখন এই জায়গায় তোমরা একটা লাম্প দেখতে পাবে বা এরকম ফোলা মতো একটা অংশ দেখতে পাবে। এটাকে আমরা বলছি কি বিনাইন টিউমার। এতে কোনো ক্ষতি হয় না, একটু ওষুধ টষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। বাট যখন ওই কোষগুলো আমাদের শরীরের রক্ত দ্বারা বাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে, তখন কি হচ্ছে? তখন হচ্ছে বিভিন্ন জায়গায় ম্যালিগন্যান্ট টিউমারের সৃষ্টি হচ্ছে, এটাকে বলছে মেটাস্ট্যাসিস। এই যে ম্যালিগন্যান্ট টিউমারের মানে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষপুঞ্জর সারা শরীরে এই যে ছড়িয়ে পড়ছে, এই এই জিনিসটাকে আমরা কি বলছি? মেটাস্ট্যাসিস। এই মেটাস্ট্যাসিস এর ফলে কি হচ্ছে? ক্যান্সার। এই ম্যালিগন্যান্ট টিউমারের জন্য কি হচ্ছে? মেটাস্ট্যাসিস, মেটাস্ট্যাসিস। আর মেটাস্ট্যাসিসের জন্য কি হচ্ছে? ক্যান্সার। ওকে, বুঝলে তাহলে কাকে মেটাস্ট্যাসিস বলছে? এরপরে আমরা আসছি, চলো ক্যারিওকাইনেসিস কাকে বলে, এর গুরুত্ব কি? ক্যারিওকাইনেসিস কি, এর গুরুত্ব কি? ক্যারিওকাইনেসিস কাকে বলছে দেখো, আমি যে ছবিটা প্রথমে এঁকেছিলাম গোল মতো, সেটাকে যদি আমি এখানে ফ্লো চার্টের মতো দেখাই তাহলে কি রকম হবে? দেখো এটা হচ্ছে কোষ চক্র, কোষ চক্র, কোষ চক্রের কয়টা পার্ট? দুটো পার্ট, তাই তো? কোষ চক্রের দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে ইন্টারফেস, আর সেকেন্ডটা হচ্ছে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ। এইবার এই ইন্টারফেসে কি হচ্ছে? কোষ বিভাজন স্টার্ট হবে, মানে ধরো তুমি বাড়িতে কিছু একটা রান্না করবে, তো রান্না করার জন্য ধরো তোমার মা মাংস রান্না করবে, মাংস রান্না করার জন্য যে সমস্ত উপাদানগুলো লাগে, মাংস, তারপর নুন, হলুদ, মশলা, এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো, যে সাজ সরঞ্জামগুলো আমি যে সংগ্রহ করছি, এটাই হচ্ছে ইন্টারফেস। মানে ইন্টারফেসে কি হচ্ছে? কোষ বিভাজন স্টার্ট হওয়ার আগে যত উপকরণ লাগে, সব উপকরণ, প্রোটিন বলো, উৎসেচক বলো, ডিএনএ বলো, সমস্ত কিছু সংশ্লেষিত হয় হচ্ছে এই ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা কত ধরনের হয়ে থাকে? তিন ধরনের, মূলত তিন ধরনের। একটা হচ্ছে জি1 দশা, দুই হচ্ছে এস দশা, আর লাস্ট হচ্ছে জি2 দশা। জি1 দশার ভেতরে জি0 দশাটা অবস্থান করছে, আগেই পড়িয়ে দিয়েছি।
আর মাইটোটিক ফেজে কি কি আসছে? মাইটোটিক ফেজের দুটো অংশ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে কি হচ্ছে? নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াস বিভাজন। আর সাইটোকাইনেসিসে কি হচ্ছে? সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিসের কয়টা পার্ট? চারটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। লিখি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, সবাই জানি। তাহলে এই ক্যারিওকাইনেসিস কাকে বলছে? কোষ চক্রের মাইটোটিক ফেজ দশার অন্তর্ভুক্ত, মাইটোটিক ফেজ দশার অন্তর্ভুক্ত যে দশায় মাতৃ নিউক্লিয়াস থেকে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি? ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস কাকে বলছে? কোষ চক্রের অন্তর্ভুক্ত মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশার যে পর্যায়ে মাতৃ নিউক্লিয়াস থেকে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি? ক্যারিওকাইনেসিস। গুরুত্ব কি? এখানে মাতৃ নিউক্লিয়াস থেকে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে গুরুত্ব। তাহলে কি কি কোশ্চেন এরকম আসতে পারে, কি কি ভাবে অ্যান্সার দিতে হবে সেগুলো তোমরা বুঝলে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদের অবশ্যই জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। ফর এনি কাইন্ডস অফ ডাউটস এই নাম্বারের ওপরে লেখা এই নাম্বার 9073335777 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং আমাদের যে ওয়েবসাইট লিংক আছে www.edwins.in সেখানে ভিজিট করে আমাদের স্বল্প মূল্যের প্রিমিয়াম ভার্সনটি পারচেস করে নিতে পারবে। সেখান থেকে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল এবং ফ্রি এমসিকিউ টেস্ট। এগুলির সাহায্যে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.